দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। কথায় আছে, প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল, তাহার ঘরে বদ্যি না যাবে কোনো কাল। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাশেদুল আলম। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। স্যার, আজকাল আমরা অ্যাপেন্ডিসাইটিসের কথা প্রায়ই শুনে থাকি। এই অ্যাপেন্ডিসাইটিস বড়দের মতো কি শিশুদেরও হতে পারে? হ্যাঁ, অবশ্যই শিশুদেরও হতে পারে, কারণ আমরা জানি যে শিশু আর বড়দের মধ্যে শুধু বয়সের একটু চেঞ্জ থাকে, কিন্তু শারীরিক গঠন কিন্তু শিশু এবং বড়দের অনেকটাই সেম, কিছুটা পার্থক্য তো থাকবেই। অ্যাপেন্ডিসাইটিস যেমন বড়দের হয়, বাচ্চাদেরও হতে পারে, তবে সব বয়সের বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস সমানভাবে হয় না। সাধারণত 9 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিসটা বেশি হয়, কিন্তু এর থেকে কম বয়সের বাচ্চাদেরও অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হতে পারে। স্যার, অ্যাপেন্ডিসাইটিস আসলে মূলত জিনিসটা কি এবং এর লক্ষণগুলো কি কি হতে পারে? ধন্যবাদ। আসলে শিশুদের অ্যাপেন্ডিসাইটিস বলতে আমরা সবাই যেটা বুঝি যে পেটে ব্যথা, সব পেটে ব্যথাই কিন্তু অ্যাপেন্ডিসাইটিস না। অ্যাপেন্ডিসাইটিস পেটে ব্যথার একটা অনেকগুলো রোগের মধ্যে একটা। অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত যেটা হয় যে পেটের একটা নির্দিষ্ট অংশে ব্যথা হয়, এবং শুরুর দিকে সব অ্যাপেন্ডিক্সের ব্যথাগুলোই সাধারণত নাভির চতুর্দিকে হয়। আমাদের পেটের নাভি এবং ডান যে উরুটা আছে তার মাঝখানে যে পেটের অংশটা, সেই অংশে ব্যথা হয়, এবং সেই ব্যথাটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হতে পারে। এবং সাধারণত অ্যাপেন্ডিসাইটিস শুধু ব্যথা না, এর সাথে কিছু সিমটম থাকে, যেটা হচ্ছে যে ক্ষুধামন্দা, বাচ্চারা খেতে চাইবে না, অনেক সময় বমিও হতে পারে, যেটাকে আমরা নৌশিয়া বলি। আমরা সবাই যেটা অ্যাপেন্ডিসাইটিস বলতে যে রোগটাকে বুঝি পেটের, সেটা সাধারণত ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা খাদ্য যে নালীটা থাকে আমাদের শরীরের, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের যে জাংশন, সেখানে একটা সরু নালীর মতো একদিকে বন্ধ একটা অঙ্গ থাকে, সেটাকে আমরা বলতেছি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এবং সেই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা যখন কোনো কারণে ইনফেকশন হয়, ইনফেক্টেড হয়, সেটা অনেক কারণে হতে পারে, সেটা দিয়ে যখন হবে তখন সেটাকে আমরা বলতেছি অ্যাপেন্ডিসাইটিস। স্যার, আমরা অ্যাপেন্ডিক্স কি সেটা সম্পর্কে জানলাম, কিন্তু এটা কেন হয়? হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস ওই যে বললাম যে ইনফেকশন, যে ইনফেকশনটা অনেক জীবাণু দিয়ে হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে। সাধারণত যেটা হয় যে আমাদের অ্যাপেন্ডিক্স যেহেতু একদিকে বন্ধ থাকে আরেকদিকে খোলা থাকে, এটা এক ধরনের গ্ল্যান্ড যেখান থেকে কন্টিনিউয়াস ওর ভিতরে সিক্রেশন হচ্ছে। যেমন আমরা যেটা জানি যে খাদ্যনালীতে আমাদের হজমে সহায়তা করার জন্য অনেক কিছু সিক্রেশন হয়, যে খাদ্য রসগুলো আমাদের পরবর্তীতে হজমে সাহায্য করে। সেরকম অ্যাপেন্ডিক্সের ভিতরে যে বিভিন্ন লেয়ার আছে, মিউকাস যে লেয়ারটা, সেই মিউকাস লেয়ার থেকে কিন্তু কন্টিনিউয়াস সিক্রেশন হচ্ছে। সেই সিক্রেশনগুলো একটা সময় আমাদের খাদ্য নালীর ভিতরে চলে যায়, কিন্তু যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়, অথবা আপনার অ্যাপেন্ডিক্সের যে রক্ত চলাচল আছে সেটা কোনো কারণে কমে গেল, তাহলে কি হবে? আমাদের সেখানে ইনফেকশন হয়ে যাবে। অথবা কোনো কারণে যদি এই যে একদিকে বন্ধ একদিকে খোলা অ্যাপেন্ডিক্সের, কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, কোনো কারণে বাইরে থেকে যদি কোনো অবস্ট্রাকশনের জন্য, অথবা ফিকোলিত আমরা বলি সাধারণত, যে আমাদের যে পায়খানা যেটা থাকে, সেটা কোনো কারণে যদি কোনো একটা ফরেন বডি, কোনো একটা ছোট শক্ত ক্যালসিফাইড জিনিস অ্যাপেন্ডিক্সের মুখটাকে বন্ধ করে দিল, তখন কিন্তু ভিতরের সিক্রেশনগুলো আসতে পারবে না। তাহলে ওইটা অ্যাপেন্ডিক্সের ভিতরে জমা হবে, এবং জমা হতে হতে ওর নির্দিষ্ট একটা ক্যাপাসিটি থাকে। যখনই দেখবেন যে বেশি পরিমাণে জমা হবে, তখন সেখানে ব্যাকটেরিয়া গ্রো করবে বেশি। ব্যাকটেরিয়া গ্রো করলে সেখানে ইনফেকশনের সাইন আসবে, ইনফেকশনের সাইন আসলে ব্যথা হবে, এবং সেটা যদি পরবর্তীতে আমাদের পেটের যে অন্য অঙ্গগুলো আছে সেগুলোতে আসে, তখনই সে ব্যথাটা বেশি অনুভব করবে। এবং ওই যে বললাম ক্ষুধামন্দা, বাচ্চারা খেতে চাইবে না, এটা একটা অ্যাপেন্ডিক্সের বড় লক্ষণ। পেটের ব্যথার সাথে যদি বমি বমি ভাব অথবা খেতে চায় না, কিন্তু তখন আমরা আমাদের মাথায় রাখতে হবে যে পেটের ডান দিকে ব্যথা অথবা নাভিতে ব্যথা শুরু হয়েছে, পরবর্তীতে ডান দিকে চলে গিয়েছে, বাচ্চা খেতে চাচ্ছে না, বমি অথবা জ্বর থাকতে পারে, তাহলে আমরা অ্যাপেন্ডিক্সটা মাথায় রাখতে হবে আমাদের। স্যার, অ্যাপেন্ডিসাইটিসের যে ব্যথাটা হয়, এই ব্যথাটা অনেক তীব্র ব্যথা হয়,
সেটা আমাদের বাবা মারা অনেক সময় আমরা দেখি যে হচ্ছে এই তীব্র ব্যথা হলেই তারা ধরে নেয় যে এটা হয়তো অ্যাপেন্ডিক্স হতে পারে। এরকম কি কোনো সতর্কতামূলক বা কোনো বিশেষ লক্ষণগুলো আছে যেগুলো দেখলে বাবা মাদের দ্রুত তাদের সন্তানদের হাসপাতালে নেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। যেটা হয় যে অ্যাপেন্ডিক্সের ব্যথা শুরুতে যখন হয় তখন তীব্র ব্যথা হয়, এবং একটা সময় যেটা হয় যে বাচ্চা বলবে যে বমি বমি লাগছে, কোনো খাবার খেতে চায় না। এটা যে অ্যাপেন্ডিক্সের ব্যথা, যেহেতু বাচ্চা খেতে চায় না, দেখা যাবে যে বাচ্চা খেলাধুলা কমায় দিয়েছে, খাওয়া দাওয়া করতেছে না, সবসময় শুয়ে থাকছে, বা অন্য কোনো কাজে তার কোনো মনোযোগ নাই। সুতরাং সেক্ষেত্রে বাচ্চা মা বাবা যদি বুঝতে পারেন যে মনে হয় যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। শিশুদের যখন পেটে ব্যথা হয় তো ব্যথা হলে অবশ্যই বাবা মারা তাদের হাসপাতালে নিয়ে যাবে। তো এই হাসপাতালে নেওয়ার বাইরে বাড়িতেও কি এর চিকিৎসা করা সম্ভব? না, আসলে অ্যাপেন্ডিক্স একটা সার্জিক্যাল সমস্যা। আমরা সবাই জানি যে অ্যাপেন্ডিসাইটিসের অনেকগুলো সমস্যা হতে পারে পরবর্তীতে। সুতরাং একজন ডাক্তারের পরামর্শ ছাড়া বাড়িতে অ্যাপেন্ডিক্সের চিকিৎসা আমি বলবো স্বাভাবিকভাবে করা সম্ভব না। কারণ আগে আমাদের রোগটা নির্ণয় করতে হবে। অ্যাপেন্ডিক্সের চিকিৎসা পরবর্তীতে কিভাবে হবে সেটা ডিসাইড করবেন চিকিৎসক। সুতরাং অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে, না হলে পরবর্তীতে যে সমস্যাগুলো হয় অ্যাপেন্ডিক্সের জন্য, যে আমরা যেটা বলি ডাক্তারি ভাষায় কমপ্লিকেশন, সেটা কিন্তু প্রিভেন্ট করা যাবে না, সেটা আরও বাড়বে। তাহলে স্যার অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসাটা কিভাবে হবে? আচ্ছা, অ্যাপেন্ডিক্সের চিকিৎসাটা আমরা প্রথমে যেটা বলবো যে হাসপাতালে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর আমরা যেটা করি সেটা হচ্ছে যে তার আগে চিকিৎসা শুরু করি নাথিং পার ওরাল, যেটা মুখে কোনো খাবার দিব না বাচ্চাটাকে, এবং স্যালাইনের মাধ্যমে ওকে বাকি নিউট্রিশনাল সাপোর্টটুকু দিব। তাকে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। দেওয়ার পর পরবর্তীতে আমাদের ডায়াগনোসিস কনফার্ম করার জন্যে এবং অপারেশন করার জন্য বাচ্চাকে তো অবশ্যই অজ্ঞান করতে হবে। সেক্ষেত্রে সেই জন্যে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেমন রক্তের পরীক্ষা, এবং আদৌ এটা অ্যাপেন্ডিসাইটিস না অন্য কোনো রোগ সেই এক্সক্লুড করার জন্য আমরা আদার্স পরীক্ষাগুলো পাঠাবো। সেই রিপোর্টগুলো আসার আগে, আমরা ডায়াগনোসিস কনফার্ম হওয়ার আগে কোনো ব্যথার ওষুধ দেই না সাধারণত। সুতরাং অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে। তার পরবর্তীতে আমরা তাকে খাবার বন্ধ রাখবো, স্যালাইন দিব, অ্যান্টিবায়োটিক দিব। কোনো কারণবশত যদি অ্যাপেন্ডিক্সের চিকিৎসা না করা হয় বা এর চিকিৎসায় বিলম্ব করা হয়, সেক্ষেত্রে পরবর্তীতে শিশুর কী কী জটিলতা তৈরি হতে পারে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। যে যদি আমি অ্যাপেন্ডিক্স হয়েছে কিন্তু চিকিৎসা করলাম না, সেক্ষেত্রে তার এমনও হতে পারে অ্যাপেন্ডিক্সটা ফেটে যেতে পারে। আগে বললাম, ফেটে যাওয়ার পর সেখান থেকে যে জীবাণুগুলো ছিল বা সিক্রেশনগুলো ছিল, সেগুলা পেটের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আশপাশ ছড়িয়ে যাবে এবং সেখানে জীবাণু গ্রো করবে। আশেপাশের যে খাদ্য নালীগুলো আছে সেগুলা আমাদের ওখানে এসে দলা পাকাবে, যেটাকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার লাম্প। এছাড়া অনেক সময় পুজ হয়, যেটাকে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস। যদি সেই পর্যায়ে চলে যায়, তার পরবর্তীতে ইনফেকশন অ্যাপেন্ডিক্স থেকে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়ায় যাবে। শিশু বা বড় যেই হোক না কেন, জীবন হানির ঝুঁকি থাকবে এবং অনেকাংশে বেড়ে যাবে। যত দেরি হবে তত কমপ্লিকেশন বাড়বে। স্যার, অ্যাপেন্ডিসাইটিস হলে এর সার্জারি কি একমাত্র চিকিৎসা? কারণ যখনই সার্জারির কথা ওঠে এক্ষেত্রে বাবা মা এবং শিশুরা সবাই ভয় পেয়ে যায়। আসলে যদি অ্যাপেন্ডিসাইটিস আপনি কনফার্ম করতে পারেন, সেক্ষেত্রে প্রথম চিকিৎসা হচ্ছে সার্জারি। যদি আপনি কনজারভেটিভ দিতে পারেন, কিন্তু কনজারভেটিভ চিকিৎসা যদি দেন ওষুধের মাধ্যমে, সেক্ষেত্রে ওর আবার হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং সেটা আরও কমপ্লিকেশন হবে, এবং যদি খুব দ্রুত অ্যাপেন্ডিক্সের ইনফেকশনটা না কমাতে পারি, রক্তের মাধ্যমে চলে যেতে পারে, অথবা খাদ্যনালীর যে বাকি অংশগুলো আছে সেগুলা এসে অ্যাপেন্ডিক্সের সাথে জোড়া লেগে যাবে। মাঝে মাঝে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যেটা আমরা বলি, বমি হবে, অথবা কনস্টিপেশন যেটা কোষ্ঠকাঠিন্য হতে পারে, বা অন্যান্য কমপ্লিকেশনগুলো হয়। সুতরাং প্রথম এবং প্রধানত চিকিৎসা হচ্ছে সার্জারি। এই অ্যাপেন্ডিসাইটিসের জন্য যে সার্জারি করা হয় এটা কি অনেক ব্যয়বহুল হয়ে থাকে? না, এটা আসলে আমাদের খুবই ভুল ধারণা। অ্যাপেন্ডিক্সের চিকিৎসা মোটেও ব্যয়বহুল না, কারণ একটা জীবনের তুলনায় বা কমপ্লিকেশনের তুলনায় সার্জারি খুবই স্বল্প ব্যয়ে হয়। আমাদের দেশের যে সরকারি হাসপাতালগুলো আছে, এছাড়া অন্যান্য জায়গায় যে হাসপাতালগুলো আছে, এখন অনেক জায়গায় শিশু সার্জনরা অ্যাভেলেবল, সারা বাংলাদেশে সব জায়গায় হচ্ছে। স্যার, এখানে সার্জারির ক্ষেত্রে কিভাবে এই সার্জারিগুলো করা হয়ে থাকে? হ্যাঁ, আমরা এখন বর্তমানে পেডিয়াট্রিক সার্জারি বা শিশু সার্জারি সারাও বিশ্বব্যাপী আমরা অনেকটুকু অ্যাডভান্স হয়েছি। আমরা এখন যেটা করি, পেট না কেটেও করা যায়, পেট কেটেও করতে হয়। তবে ল্যাপারোস্কোপিক যেটা আমরা বলতেছি পেট না কেটে অপারেশন,
বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলোতে খুবই সুন্দরভাবে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি হচ্ছে এবং খুব বেশি ব্যয়বহুল না। পেট কেটে যে পরিমাণ খরচ হয় একই রকম খরচ হয় এবং এটার জন্য আসলে যন্ত্রটা জরুরি। স্যার, ল্যাপারোস্কোপিক সার্জারি আর পেট কেটে সাধারণ নিয়মে বা ট্র্যাডিশনাল ওয়েতে যে সার্জারি হয়ে থাকে, এই দুটোর মধ্যে পার্থক্য কি বা কোনটা করা শ্রেয়? আচ্ছা, ল্যাপারোস্কোপিক বলতে আমরা সবাই যেটা বুঝি যে পেট না কেটে ফুটো করে পেটের ভিতরে যন্ত্র ঢুকিয়ে ক্যামেরা দিয়ে দেখে তারপর আমরা অপারেশনটা করি। আসলে বাচ্চাদের দুইভাবেই করা যায়। ফুটো করতে হলে মিনিমাম 3টা ফুটো করতে হয়, একটা নাভিতে, একটা ডান দিকে আর একটা উপরের দিকে, 3টা দেওয়ার পর আমরা নাভি দিয়ে সাধারণত ক্যামেরাটা পেটের ভিতরে প্রবেশ করাই। সেক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হলো যে অ্যাপেন্ডিক্স ছাড়া আমরা পেটের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো দেখতে পাই মনিটরে। অন্য কোনো সমস্যা যদি থাকে সেটাও দেখে আসি। আর অন্যান্য ক্ষেত্রে যেটা ল্যাপারোস্কোপি ছাড়া যেটা করা হয়, আমরা পেটের ডান দিকে যে জায়গায় অ্যাপেন্ডিক্সটা থাকে এখানে খুব অল্প একটা ইনসিশন দেওয়া হয়, সাধারণত 2 থেকে 3 সেন্টিমিটার ম্যাক্সিমাম, এর বেশি লাগে না। একটা ইনসিশন দিয়ে আমরা অ্যাপেন্ডিক্সটাকে মোবিলাইজ করে আমরা এক্সিশন করতে পারি। হ্যাঁ, তবে যদি কোনো কারণে অ্যাবসেস বা ফুরা পেটের ভিতরে পুজ জমে অন্যান্য কমপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমাদের ল্যাপারোস্কোপিক পসিবল হয় না, সেক্ষেত্রে ওপেন করা লাগতে পারে। আমরা রোগীকে দুটাই অপশন দেই এবং বলে রাখি যে ল্যাপারোস্কোপি করব, যদি কোনো কারণে সমস্যা আমাদের ওপেন করতে হতে পারে। এই ল্যাপারোস্কোপিক আর ওপেন এই যে সার্জারিগুলো করা হয়, সার্জারির পরে কি শিশুর কোনো জটিলতা তৈরি হতে পারে বা কোনো সমস্যা হতে পারে? জি, এটা আপনি ভালো বলেছেন, কারণ আসলে শিশুর অপারেশন বলতে শুধু অপারেশন সার্জারির অংশ না, আমরা অ্যানেস্থেসিয়া দিতে হয়, যেটাকে অজ্ঞান। আর আমরা সবাই ভয় পাই যে অজ্ঞান করলে বাচ্চার কোনো সমস্যা হবে কিনা। আসলে শিশুদের অজ্ঞান ব্যাপারটা সবাই যতটা ভয় পায় অতটা ভীতির কারণ নাই, কারণ যদি প্রশিক্ষিত এবং সঠিক জনবল থাকেন তাহলে শিশুদের অজ্ঞান করাটা আসলে অ্যানেস্থেসিয়া খুব জটিল কিছু না। তবে অজ্ঞানজনিত কিছু সমস্যা হতে পারে। আর যেটা হয় যে পরবর্তীতে আমরা যে অপারেশন করব সেটার ব্যাপারে ওই অপারেশনের সাইটে ইনফেকশন হতে পারে, কারণ যেহেতু যদি ফুরা হয় বা ভিতরে পুজ থাকে, সেক্ষেত্রে পুজ আপনারা জানেন যে আমরা সবাই জানি একটা খারাপ জিনিস, ওখানে প্রচুর জীবাণু থাকে। যে আমি যে অংশটা কাটলাম সেই অংশ যদি পুজ লেগে যায়, আমরা যদি প্রপার হাইজিন মেনটেন না করতে পারি, পরবর্তীতে আমাদের যে ক্ষতটা, যে ইনসিশন মার্কটা থাকে সেখানে ইনফেকশন হতে পারে এবং পেটের ভিতরে যদি ছড়ায় যায় সেখানেও ইনফেকশন হতে পারে। সুতরাং এই জন্যেই আমরা অ্যাপেন্ডিক্স হওয়ার আগেই দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাব এবং সঠিক চিকিৎসাটা নিব, তাহলে এই জটিলতা অনেকাংশে কমে যাবে। সার্জারির পরবর্তী এই যে জটিলতাগুলো তৈরি হচ্ছে, এগুলো কি কোনোভাবে এড়ানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই এড়ানো সম্ভব, কারণ আমরা যদি প্রপার হাইজিন মেনটেন করে অপারেশন করতে পারি, জীবাণুমুক্ত যন্ত্র এবং অপারেশন থিয়েটার ইউজ করি, সাধারণত সব জায়গায় করা হয়, তাহলে এবং পরবর্তীতে অপারেশনের পরে বাচ্চাটা যে বেডে থাকবে এবং যে অ্যাটেন্ডেন্স থাকবে, বাইরে থেকে দর্শনার্থী যত কম আসবে, বাইরে থেকে জীবাণুটা কম আসবে এবং সেই জীবাণু দ্বারা অন্তত ইনফেকশনটা হবে না। সুতরাং অ্যাটেন্ডেন্স কন্ট্রোল খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে কোনো সার্জারির বেলায়। সার্জারির পরবর্তীতে শিশুর খাওয়া দাওয়া বা কোন ধরনের খাবার দিলে তার ক্ষতস্থান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এ ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমাদের অনেকেরই ধারণা যে অপারেশন পরবর্তী সব খাবার দেওয়া যাবে না। যেমন উদাহরণ হিসেবে আমি বলি, লেবু খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেন। কিন্তু আমরা বলি ডাক্তার হিসেবে যে এগুলো বেশি বেশি খেতে হবে, কারণ আমরা জানি যে ভিটামিন সি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে থাকে এবং ভিটামিন সি যে কোনো ক্ষত বা ঘা শুকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটার মাধ্যমে আমাদের কোলাজেন সিনথেসিস হয়। এছাড়াও পুষ্টিকর খাবার, প্রোটিন, ডিম, দুধ, যে কোনো সুষম খাবার যদি বেশি খাওয়া হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেশি থাকবে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ইনফেকশন হওয়ার চান্স তত বেশি। অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পরে শিশুর পরিচর্যাটা কেমন হতে হবে? আসলে অপারেশনের পরে বাচ্চারা তো আসলে বড়দের থেকে একটু ভিন্ন, কারণ তারা চাইবে সাধারণ জীবনযাপন পদ্ধতি, লাফালাফি, খেলাধুলা। আমরা কিছুদিন অন্তত 2 থেকে 6 সপ্তাহ তাদেরকে বলি একটু রেস্ট্রিকশন, যে খেলাধুলা কম করবে, লাফালাফি কম করবে, বাইরে কম যাবে, যাতে ইনফেকশনগুলো না হয়।
তার মানে সার্জারি করলে সে অ্যাপেন্ডিসাইটিস বা এই ধরনের রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে থাকলো, পরবর্তীতে আর তার কোনো এই ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই? না, কারণ আমরা তো অ্যাপেন্ডিক্স ফেলেই দিলাম, অ্যাপেন্ডিক্স জাতীয় এই সমস্যা আর হবে না। তবে ওই যে কথাটা আগেই বললাম যে ওর যে ক্ষত, যে পরবর্তীতে উন্ড ইনফেকশন বা অন্য সমস্যা হতে পারে, যেটা আমরা আরেকটা বলেছি শুরুতেই, যে যদি অ্যাপেন্ডিক্স কমপ্লিকেটেড হয়, যদি ইনফেকশনটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পরেও বাচ্চারা পেটের নাড়িতে অবস্ট্রাকশন, যেটা আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে বাচ্চার সিমটম হবে পেট ব্যথা হতে পারে এবং বমি হতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা এক্সরে করে দেখলাম, এবং ডিউরিং অপারেশনই কিন্তু আমরা আসলে অন্যান্য যে খাদ্যনালীগুলো আমরা চেক করে দিই যে অন্য কোথাও জোড়া লেগে আছে কিনা, যদি থাকে সেই সময়েই আমরা সেটাকে ঠিক করে দিই। স্যার, আমরা কখনোই চাইবো না একজন শিশু এমন প্রদাহ বা এমন কষ্টের মধ্যে দিয়ে যাক। সেক্ষেত্রে আমরা যদি আমাদের শিশুদেরকে অ্যাপেন্ডিসাইটিস থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত? আসলে অ্যাপেন্ডিসাইটিস এমন একটা রোগ যেটার কারণ আমি বললাম যে জীবাণু দ্বারা হয়, ভাইরাস দ্বারা হয়, ব্যাকটেরিয়ার দ্বারা হয়, কিন্তু এমন কোনো প্রিকশন বা সতর্কতামূলক অংশ নাই যেটা দিয়ে আমি অ্যাপেন্ডিসাইটিস প্রিভেন্ট করতে পারবো। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, যেমন খাদ্যাভ্যাস, পুষ্টিকর খাবার যদি আমরা বেশি বেশি খাওয়াই তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বাচ্চাদেরকে সুষম খাবার দিতে হবে, এমন কোনো খাবার দিব না যাতে তার কনস্টিপেশন, যেটাকে আমরা বলতেছি কোষ্ঠকাঠিন্য যাতে না হয়। মেয়ে বাচ্চা যদি হয় সেক্ষেত্রে বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন যদি হয়, সেগুলো থেকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার ঝুঁকি কমানোর থেকে কমপ্লিকেশন রেটগুলো অনেক কমে যাবে আর কি। স্যার, অ্যাপেন্ডিসাইটিস নিয়ে যদি আপনি আমাদের বাবা মায়েদের উদ্দেশ্যে আর কিছু যুক্ত করতে চান? সেক্ষেত্রে আমি বাবা মাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস যদি মনে করেন যে পেটে ব্যথা, কোনো কারণে অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ করেন, দ্রুত ডাক্তারের কাছে সংকোচ ছাড়া চলে আসবেন। চিকিৎসার মাধ্যমে অ্যাপেন্ডিক্স সম্পূর্ণ ভালো করা সম্ভব। সেটা অপারেশন পরবর্তী সামান্য কিছু জটিলতা, সবার তো আর হয় না, কিছু কিছু হইলে আমরা ধরেই নিব যে জটিলতাবিহীন আমরা অ্যাপেন্ডিক্সের চিকিৎসা সম্পূর্ণ করতে সক্ষম। স্যার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। কথা বললাম শিশুর অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।